এটা নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো থামছে না ডেঙ্গু এই বিষয় নিয়ে কথা বলবো অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের সঙ্গে কীটতত্ত্ববিদ প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। জি, ধন্যবাদ আপনাদেরকে। প্রথমেই জানতে চাই যে প্রতি বছর সরকারি বেসরকারি নানা উদ্যোগ নেওয়া হয় ডেঙ্গু মোকাবেলায়, তারপরেও ডেঙ্গু প্রতি বছর একই রূপে ফেরত আসে, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই খুব আনন্দ বা মজার একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটির উত্তর আমি সাধারণত দেই এভাবে: আমরা কাজের একটি সংজ্ঞা জানি। কাজের সংজ্ঞা হচ্ছে বল প্রয়োগের ফলে যদি স্মরণ হয় তখন তাকে কাজ বলা হয়। যদি বল প্রয়োগের পরে স্মরণ না হয় তাহলে সেটিকে কাজ বলা হয় না। ধরুন আমি উদাহরণ দিই, যে আমি সারাদিন যদি একটি জিনিস নিয়ে ধাক্কাধাক্কি করি, সেইটিকে যদি আমি একটু সরাতে না পারি তখন সেটিকে কাজ বলা হয় না। যারা মশা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তারা সব সময় বলছেন যে তারা কাজ করছেন, কিন্তু কোনো ফলাফল কিন্তু আমরা দেখছি না। 2019 সালে বাংলাদেশে 1 লাখের উপরে মানুষ আক্রান্ত হলো। 2020 সালে হলো, 21, 22-এ হলো, এবং 23-এ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হলো, সেটা 3 লাখের বেশি। এবং এটি শুধুমাত্র সরকারি হিসাব। যারা হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছে, যারা বাসায় চিকিৎসা নিয়েছে বা যেসব হাসপাতাল রিপোর্ট করে না, তাদের রিপোর্ট কিন্তু এখানে নেই। তারপরেও ল- এই যে হাসপাতালে চিকিৎসা নিয়েছে সে সংখ্যাটি 2023 সালে ছিল 3 লাখের অধিক। আবার আমরা এবছর জুলাই মাস থেকে আমাদের গবেষণা থেকে আমরা বলা শুরু করেছি যে এবছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে, এবং এটি বিভিন্ন পত্র পত্রিকা এবং টেলিভিশনে প্রকাশিত হয়েছে। আমরা বলেছি জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু সেই ডেঙ্গু পরিস্থিতি সেপ্টেম্বরে খারাপই হলো। এখন আপনি বলুন যে কাজ যদি কেউ করে তাহলে পরিস্থিতি কেন সেই একই রকম থাকবে? যদি কাজ করা হয় তাহলে ডেঙ্গুটি তো নিয়ন্ত্রিত পর্যায়ে থাকার কথা। পৃথিবীর বিভিন্ন দেশে সেটি করে দেখিয়েছে। যেমন আমাদের পার্শ্ববর্তী শহর কলকাতা। এই কলকাতাতে আমি নিজে গিয়েছি, তাদের কাজ দেখেছি। তারা আহ, খুব সফলভাবে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমি ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি প্রস্তাবিত মডেলও প্রস্তাব করেছি, সেটিও বাংলাদেশের প্রায় সবগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে, কোনো কোনো পত্রিকাতে প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। আমি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে, সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয়কে, সাবেক মেয়রদেরকে আমি এই আমার পরিকল্পনাটি বিস্তারিত দিয়েছি। যদি সেটি বাস্তবায়ন করা হতো তাহলে তো ডেঙ্গু পরিস্থিতিটি এরকম খারাপ হতো না। তাহলে আমরা যে কাজ করছি, আমরা যে বলছি আমরা কাজ করছি, কাজের ফলাফল চাই আমরা। জানতে চাই না যে আমরা কাজ করছি, আমরা কাজের ফলাফল দেখতে চাই। ডেঙ্গু মশা, এডিস মশা আসলে কোথায় ডিম পাড়ে? আমরা জেনেছি যে এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে ময়লা পানিতেও এডিস মশার ডিম পাওয়া যাচ্ছে। ঠিক কোন কোন জায়গাগুলোকে এডিস মশা ডিম পাড়ার জন্য বেছে নেয় বা কোন জায়গাগুলো একটু ঝুঁকিপূর্ণ? আপনি খুব মজার একটি প্রশ্ন করেছেন। এটি আমাদেরই গবেষণায় আমরা প্রমাণ করেছি যে এডিস মশা আমরা বিভিন্ন জায়গাতে, আগে যে বলতো যে এডিস মশা শুধুমাত্র পরিষ্কার পানিতে ডিম পাড়ে, ব্যাপারটি আসলে সঠিক নয়। কারণ আমরা আমাদের গবেষণায় প্রমাণ করেছি যে এডিস মশা নোংরা পানিতে এবং অপরিষ্কার পানিতেও ডিম পাড়ে। এডিস মশা খুবই অ্যাডাপটিভ একটি মশা, খুব সহজেই সে তার আচরণ পরিবর্তন করতে পারে। একটি মা এডিস মশার পেটে যদি ডিম থাকে, সেই ডিমটি যদি সে পরিষ্কার পানি আশেপাশে না পায়, তখন সে ডিমটি তো পেটে নষ্ট করতে পারবে না। ধরুন আমি একটি মুরগির কথা বলি, যে একটি মুরগির তার পেটে ডিম আছে। সেই ডিমটি তার কোন একটি বাসাতে, তার যে জায়গা, তার ঘর, তার ঘরে পারার কথা। সেই ঘরটি যদি মুরগি না পায় তখন কি করবে? সে বাইরে ডিম পারবে, যে কোনো জায়গায় সে ডিমটি পারবে। ঠিক মশার ক্ষেত্রেও তাই। মশা যেই পানি পাবে সেই পানিতেই ডিম পারবে। সেটি যেমন মাঠ পর্যায়ে আমরা প্রমাণ করেছি, সেটি আমরা ল্যাবরেটরি পর্যায়ে প্রমাণ করেছি যে এডিস মশা শুধুমাত্র পরিষ্কার পানি নয়, নোংরা পানিতেও ডিম পাবে। ঠিক কোন সময়টাতে এডিস মশা ডিম পাড়ে? কোন মাস থেকে কোন মাস পর্যন্ত সতর্কতা একটু বেশি অবলম্বন করা উচিত? এডিস মশা আমাদের দেশে এখন সারা বছরই থাকে, তবে বর্ষা পরবর্তী সময়
যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় যে ছোট বড় পাত্রগুলো পড়ে থাকে, এখন আপনি জানেন যে নানা ধরনের খাবারের পাত্র আমাদের বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে অনেক বেশি। এই পাত্রগুলো ছোট বড় বিভিন্ন ধরনের পাত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, যেহেতু আমাদের বর্জ্য ব্যবস্থাপনার সিস্টেমটি ভালো নয়। সেই পাত্রে যখন পানি জমা হয়, সেই পাত্রগুলোতে তখন এডিস মশা ডিম পাড়ে এবং ডিম পেড়ে তার প্রজনন মৌসুমটা বাড়তে থাকে বর্ষা পরবর্তী সময়ে। আর শীতকালে যেহেতু এই বৃষ্টি কম হয়, সে কারণে ওই পাত্রে পানি জমার কোনো সুযোগ থাকে না। যেসব পাত্র পার্মানেন্ট, যেমন মানুষ পাত্রে পানি জমিয়ে রাখে বাথরুমে, ড্রামে, বালতিতে অথবা নির্মাণাধীন ভবনে, শীতকালে ওইসব জায়গাতে এডিস মশা হয়। কিন্তু বর্ষা পরবর্তী সময়ে এডিস মশার ঘনত্বটা বেড়ে যায়, যে কারণে ডেঙ্গুর প্রকোপও এই সময়ে অনেক বেশি আমাদের দেশে হয়ে থাকে। এডিস মশা চেনার উপায় কি? এডিস মশা দেখতে কেমন? এখনো অনেকেই জানে না যে এডিস মশা কিভাবে চিনবে, বা এডিস মশা ছাড়াও আসলে অন্য মশার কামড়েও ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু রোগীকে কামড়ে যদি অন্য কোনো মশা কামড় দেয়, সেক্ষেত্রে ডেঙ্গু হবার সম্ভাবনা আছে। এই বিষয়ের সতর্কতা সম্পর্কে একটু জানতে চাই। অনেকের মধ্যেই একটি আতঙ্ক থাকে যে যে কোনো মশাই কামড়ালে ডেঙ্গু হবে কিনা। শুধুমাত্র এডিস মশা কামড়ালে ডেঙ্গু হবে। এডিস ছাড়া যে কিউলেক্স মশা আছে, অ্যানোফিলিস মশা আছে, আর্মিজেরিস মশা আছে, এই মশাগুলো কামড়ালে ডেঙ্গু হবে না। শুধুমাত্র এডিস মশা, যদি তাও আবার সেই এডিস মশাটি ইনফেক্টেড এডিস মশা হতে হবে। যেমন ওই এডিস মশার আহ গাটে বা দেহে থাকতে হবে। অনেক আছে এই মশাটির দেহে ভাইরাস নেই, রোগ যদি না থাকে তাহলে ওই এডিসটির ভাইরাস মশা। আবার ওই তার মানে হচ্ছে তার দেহে ডেঙ্গু জীবাণু থাকতে হবে। এখন এডিস মশা চেনার যে উপায় আপনি যেটি বলছিলেন, চেনার উপায় খুব সহজ। আমি যদি দর্শক যারা শুনছেন, তারা যদি এই কথাটি মনে রাখেন যে আপনার বা বাড়ির আঙাতে বা আপনার ঘরে আকারের এবং তার গায়ে এবং পায়ে সাদা কালো ডোরা কাটা দাগ আছে। আমি আবার বলি, মশাটির গায়ে এবং পায়ে সাদা কালো ডোরা কাটা দাগ থাকতে হবে। একটি মশা আছে যে এই মশাটির পেটে সাদা কালো ডোরা কাটা দাগ আছে। এই মশাটি কি অনেকেই এডিস মশা ভেবে ভুল করে, কিন্তু এই মশাটির পায়ে সাদা কালো ডোরা কাটা দাগ নেই। তার মানে আমি আবার বলি, এডিস মশা হতে গেলে তার পায়ে এবং গায়ে সাদা কালো ডোরা কাটা দাগ থাকতে হবে। তাহলে আমরা যদি কোনো একটি মশা আমাদের ঘরে থাকে বা আমার বাচ্চাকে বা আমাকে কামড়ায়, আমি তার পায়ের দিকে যদি খেয়াল করি, তার পা যদি সাদা এবং কালো ডোরা কাটা দাগ থাকে, তাহলে আমাকে সতর্ক হতে হবে। আমাকে খুঁজতে হবে যে আমার বাড়ি বা বাড়ির আঙিনাতে এমন কোন পাত্র আছে যে পাত্রে এডিস মশা হচ্ছে, সেই পাত্রে এডিস মশার প্রজনন হচ্ছে, লার্ভা হচ্ছে। সেই পাত্রগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে এবং এই পাত্রগুলোকে ফেলে দিতে হবে, যেন কোনোভাবেই সেগুলো আমার বাড়ি বা বাড়ির আঙিনাতে না থাকে। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নিয়ে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। ডেঙ্গু নিয়ে কথা বলছিলাম আমরা। বিরতির পূর্বে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে গায়ে হাতে পায়ে যদি ডোরা কাটা দাগ যুক্ত মশা দেখা যায়, সেই ক্ষেত্রে এডিস মশা ডিম পেড়েছে বলে ধরে নিতে হবে। একটু জানতে চাই যে বাসায় বা বাসাবাড়িতে বা ছাদে বা বাড়ির আঙিনায় কোথাও এডিস মশার ডিম পেড়েছে বা সেই লার্ভা আসলে ধ্বংস করার উপায় কি? লার্ভা ধ্বংস করার উপায়টা খুব সহজ। আমরা জাস্ট পানিটা যদি ফেলে দিই, আচ্ছা। আমাদের যে কোনো পাত্রটিকে উল্টিয়ে রাখতে হবে।
আর যদি পাত্রটি এমন হয় যেটিকে উল্টিয়ে রাখা যাচ্ছে না বা উল্টানো যাচ্ছে না, তখন সেখানে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে। যেমন উত্তর সিটি কর্পোরেশনের কাছে একটি ট্যাবলেট আছে নোভালিউরন। এই ট্যাবলেটটি দিলে এটির স্বাস্থ্য ঝুঁকি নেই, এটি দিয়ে দিলে ওখানে আর মশা হয় না। আর আমাদের বাসায় বাথরুমে যে আমরা ড্রামে যে পানি জমিয়ে রাখি বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য, সেই বাথরুমের ড্রামের পানিটি সপ্তাহে অন্তত একদিন সম্পূর্ণরূপে খালি করে সেটিকে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবার যদি আমরা পানি ভরাট করি, তাহলে আর এখানে এডিস মশা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধরুন, অনেকেই আমরা মাঠ পর্যায়ে গেলে বলে যে স্যার, আমি তো কালকে পানি সম্পূর্ণ ফেলে দিয়েছি, আমাকে আবার আজকেই মশার লার্ভা হয়েছে। এটি কিন্তু হতে পারে। কিভাবে হয়? কারণ হচ্ছে যে ড্রামে গায়ে এডিস মশার ডিম লেগে থাকে। আপনি সম্পূর্ণ পানিটা ফেলে দিলেন, ডিমটা যদি লেগে থাকে, আপনি আবার পানি ভরাট করলে সঙ্গে সঙ্গে ওই ডিমটি ফুটে আবার লার্ভা হবে। মানে একদিনের মধ্যে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা করণীয় কি? করণীয় হচ্ছে আপনি পানি ফেলে দিলেই হবে না, সঙ্গে সঙ্গে ওই ড্রামটিকে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ঘষে ধুয়ে তারপরে আবার পানি যদি ভরাট করা হয়, তাহলে এই ডিমটি নষ্ট হবে এবং ওই ডিমটি থেকে আর লার্ভা হবে না। এইভাবে যদি আমরা যে পাত্রগুলোকে উল্টিয়ে রাখা সম্ভব সেগুলোকে উল্টিয়ে রাখি, এবং যে পাত্রগুলোকে উল্টানো যাচ্ছে না সেগুলোকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ঘষে ধুয়ে পরিষ্কার করি, তাহলে আর এখানে এডিস মশা হবে না। আর যেগুলোকে ধোয়া যাচ্ছে না সেখানে যদি আমরা কীটনাশক প্রয়োগ করি, তাহলে আমরা আমাদের নিজ নিজ জায়গায় থেকে আমাদের বাসায় এডিস মশার প্রজননটাকে আমরা বন্ধ করতে পারবো। এডিস মশা দিনে নাকি রাতে কামড়ায়, বা দিনের কোন সময়টাতে কামড়ায়? এডিস মশা দিনে এবং রাতে দুই সময় কামড়ায়, তবে সবচেয়ে বেশি কামড়ায় হচ্ছে সকালে সূর্যোদয়ের ঠিক কাছাকাছি সময়ে। পরে যদি আমি আধা ঘন্টা ধরি, সূর্যোদয়ের আগে আধা ঘন্টা, সূর্যোদয়ের পরে আধা ঘন্টা, এই সময়টা সবচেয়ে বেশি, এবং বিকেলে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তটায়, এই সময়টাতে বেশি মশা কামড়ায়। তবে আমাদের ঢাকা শহরের প্যাটার্নটি হয়েছে কি জানেন, চেঞ্জ হয়ে গেছে। ঢাকাতে দিন এবং রাতের ব্যবধান আপনি কোনো কোনো জায়গায় পাবেন না। যেমন এখন দুপুরবেলা আপনি পুরোনো ঢাকায় যদি যান, বাড়ির গা ঘেঁষে বাড়ি, সেই বাড়িটাতে ঠিক দুপুরবেলা গেলেও আপনার কাছে মনে হবে যেটিকে সন্ধ্যার আগ মুহূর্ত অথবা সকালের ঠিক আগ মুহূর্ত, কারণ ওইখানে তো সূর্যের আলো পৌঁছায় না। সেই জন্য ওই জায়গাটা গুলোতে কিন্তু সারাদিনই রিস্ক। আবার কিছু কিছু জায়গা আছে আলোর ব্যবহার এত বেশি যেখানে রাতের বেলায়ও রিস্ক। সেজন্য ডেঙ্গু যখন মৌসুম শুরু হয়, তখন এইভাবে বলা যাবে না যে আপনি শুধুমাত্র সকালে অথবা সন্ধ্যায় আপনি যদি সতর্ক থাকেন তাহলে আপনার এডিস মশার কামড় থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। ব্যাপারটি এরকম ভাবে বলা যায় না, কারণ ঢাকা শহরের প্যাটার্ন এক একটা জায়গায় এক এক রকম। কোনো কোনো জায়গাতে দুপুর বেলাও সন্ধ্যা হয়ে বসে আছে বিল্ডিং এর গায়ে বিল্ডিং থাকার কারণে, আবার কোনো কোনো জায়গায় পর্যাপ্ত আলোর কারণে রাতের বেলায় দিন হয়ে বসে আছে। আচ্ছা, সেজন্য ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গু জ্বরের মৌসুমে লক্ষণগুলো দিনে কি বা কি, রাতে এবং সকলের ক্ষেত্রে একই লক্ষণ প্রকাশ পায় কিনা? কারো কারো ক্ষেত্রে দেখা যায় লো ফিভার থাকে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় হাই হাই ফিভার থাকে। সেই ক্ষেত্রে আসলে ডেঙ্গু হয়েছে সেটি শনাক্ত করব কিভাবে? ডেঙ্গু জ্বরের লক্ষণ এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম হয়। সেই জন্য একই ধরনের লক্ষণ বিবেচনায় আমরা ডেঙ্গু জ্বরকে আইডেন্টিফাই করতে পারবো না। সেই জন্য যেটি করা দরকার এই মুহূর্তে, যেহেতু ডেঙ্গু হচ্ছে প্রচুর মানুষের, সেই জন্য এখন যদি কারো জ্বর আসে, একেবারেই অবহেলা না করে সঙ্গে সঙ্গে 300 টাকা দিয়ে একটা NS1 টেস্ট, যেটি প্রাইভেট হসপিটালে করা যায়, 300 টাকা দিয়ে আপনি NS1 পরীক্ষাটা যদি করেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার ডেঙ্গু হয়েছে কিনা। আর যদি আপনি সরকারি হাসপাতালে যান, সেটি 100 টাকায় করা সম্ভব। তাই এই মুহূর্তে ডেঙ্গু হোক বা না হোক, আপনার যদি জ্বর হয়, আপনি নিশ্চিত হবেন যে আপনার এই জ্বরটি ডেঙ্গু জ্বর হয়েছে কিনা। যদি ডেঙ্গু জ্বর হয়, তাহলে আপনি যদি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে থেকে আপনি চিকিৎসা গ্রহণ করেন, যদিও ডেঙ্গুর কোনো চিকিৎসা নেই, তরল খাবার পর্যাপ্ত পরিমাণে খেলে একটু লক্ষণ ভিত্তিক কিছু চিকিৎসা করলেই সেই রোগী ভালো হয়ে যায়। তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে আপনি যদি বাসায় থেকে শুরু থেকেই যদি আপনি সতর্কতা অবলম্বন করে আপনি চিকিৎসা গ্রহণ করেন, তাহলে আপনার কিন্তু মৃত্যু ঝুঁকি একদমই নেই। সেজন্য আমি বলবো যে আপনি অবহেলা না করে সঙ্গে সঙ্গে পরীক্ষা করাবেন। 300 টাকা খরচ বা 100 টাকা খরচ, এটি কিন্তু আপনাদের জন্য কোনো বিষয় নয়।
আপনাদের জীবন বাড়িতে চিকিৎসা আপনাদের করানোর কাছে কথা সবথেকে বলছিলেন। বেশি। বাড়িতে চিকিৎসা করালে আসলে কোন কোন দিকগুলো মাথায় রাখবে বা রোগী আসলে কি কি খাবে বা কোন জিনিসগুলো খেলে প্ল্যাটিলেট কমে যাওয়ার যে বিষয়টি সেই ঝুঁকিটা এড়ানো যায়? যে কোনো ধরনের তরল খাবার এবং প্রতিটি তরল আলাদা আলাদা। আমরা যদি বলি প্রতি আধা ঘন্টা পর পর 1 গ্লাস করে তরল খাবার, কিন্তু সেই তরল খাবারটি একই ধরনের খাবার না। যেমন ধরুন, 1 গ্লাস রাইস স্যালাইন খেলো, 1 গ্লাস ওটস স্যালাইন খেলো, 1 গ্লাস ডাবের পানি খেলো, 1 গ্লাস মাল্টার জুস খেলো, 1 গ্লাস লেবুর শরবত খেলো, 1 গ্লাস ভাতের জাউ খেলো। ঠিক যে কোনো ফল, আমের রস খেলো, মানে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের খাবার যদি আমরা তরল করে তাকে খাওয়াতে পারি এবং তার প্লেটলেট কাউন্ট, হেমাটোক্রিট কাউন্টটা যদি আমরা পরীক্ষা করে সঠিক পাই, তাহলে কিন্তু সেই রোগীটির ঝুঁকি থাকে না। তবে প্রত্যেকটি বিষয়ে কোন একজন ডাক্তারের পরামর্শে সবসময় থাকতে হবে যে তার বর্তমান পরিস্থিতিটা কি। কোন রোগী আছে ধরুন খেতে পারে না, তখন সে বমি করছে, যদি বমি করে তাহলে তাকে তো হাসপাতালে ভর্তি করতে হবে। যদি একজন রোগীর বয়স বেশি থাকে, তার সঙ্গে অন্যান্য রোগ থাকে, ডায়াবেটিস থাকে, হার্ট ডিজিজ থাকে, তখন তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করতে হবে। একজন রোগী যদি শিশু হয়, একজন রোগী যদি প্রেগনেন্ট ওমেন হয়, তাহলে আহ, আহ, সেই রোগীটিকে হাসপাতালে ভর্তি করতে হবে। এখন কোন রোগীটিকে হাসপাতালে ভর্তি করতে হবে, কোন জনকে বাসায় রেখে চিকিৎসা করা যাবে, সেটি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করেই করা উচিত বলে আমি মনে করি। ফেসবুকের বদৌলতে আসলে চিকিৎসার নানান দিক জানা যায়। অনেকেই বলে থাকেন যে পেঁপে পাতার রস খেলেও প্ল্যাটিলেট বাড়ে। এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে কিনা এটি একটু জানতে চাই এবং সেই সাথে অনুষ্ঠানের যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটু সার্বিকভাবে ডেঙ্গুর সতর্কতা সম্পর্কে জানতে চাই। পেঁপে পাতার রস নিয়ে বিভিন্ন জায়গাতে গবেষণা হয়েছে। পেঁপে পাতার রসে আহ, আপনার প্লাটলেট বাড়ার উপাদান রয়েছে। তবে এটি খাওয়ার আগে প্রত্যেকটি জিনিস খাওয়ারই কিন্তু একটা পরিমাণ আছে। সেই পরিমাণ অতিরিক্ত কিন্তু কিছুই করা যাবে না। যেমন প্রত্যেকটা ঔষধেরও কিন্তু একটি পরিমাণ আছে। আমি চাইলেই কিন্তু একটা ঔষধ অনেক বেশি খেতে পারবো না। তাই পেঁপে পাতার রসে উপকারিতা থাকলেও আমাকে কিন্তু ঝাঁপিয়ে পড়ে সারাদিন পেঁপে পাতার রস খাওয়াটা ঠিক হবে না। সেটি একটি নির্দিষ্ট পরিমাণে একটি আমরা অন্যান্য জুসের মতো সামান্য একটু আমরা বা 3 বেলা আমরা খেতে পারি, এটাতে কোনো অসুবিধা নেই। আর সতর্কতাটার ব্যাপারে যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে, দেখুন, দর্শক শ্রোতা যারা শুনছেন, জীবন আমার, জীবন আপনার, আপনার পরিবারের। তাই কাউকে দোষারোপ না করে যে আমরা সিটি কর্পোরেশনের করে দোষারোপ করে বসে থাকলাম, আমার বাসায় এডিস মশা হচ্ছে, আমার বাসার মানুষ আক্রান্ত হচ্ছে, আমার বাসার একটা মানুষের মৃত্যু হবে, সেই জন্য আমাদের যার যার অবস্থান থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার আমাদের বাড়িটাকে ঘুরে দেখতে হবে যে কোথাও কোনো পাত্রে পানি জমা আছে কিনা। যদি পানি জমা থাকে সেই পানিটিকে আমাদেরকে অপসারণ করতে হবে। আমাদেরকে দিনে বা রাতে যখনই আমরা ঘুমাই না কেন মশারি ব্যবহার করতে হবে। এই মুহূর্তে মশা কিন্তু খুব কম, কিন্তু এডিস মশা বেশি থাকা লাগে না। এডিস ইনফেক্টেড এডিস মশা একটি যথেষ্ট আপনার পরিবারকে আক্রান্ত করার জন্য। তাই আপনার বাসায় মশা না থাকলেও আপনার অভ্যাস তৈরি করুন যে আপনার বাচ্চা বা আপনি যখনই ঘুমাচ্ছেন দিনে বা রাতে, তখন অবশ্যই মশারি ব্যবহার করুন। মশা না থাকলেও মশারি ব্যবহার করুন। একটি মশা কোথা থেকে আসবে, ইনফেক্টেড এডিস মশা আপনাকে কামড়াবে, আপনার পরিবারকে আপনাকে আক্রান্ত করবে। তাই আপনার আমার সচেতনতাই আমাকে আপনাকে ডেঙ্গু থেকে মুক্ত রাখতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট আজ এ পর্যন্তই। আমরা কথা বলছিলাম থামছে না ডেঙ্গু এই বিষয়ে নিয়ে। কথা বলছিলাম অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের সঙ্গে, কীটতত্ত্ববিদ, প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগামী পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।